বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার মডেল হচ্ছে ওয়ালটন GH9 ব্র্যান্ডের মোবাইল। এই মোবাইলটা কাস্টমারের কথা মতো কিছুদিন আগে মোবাইলটা পানিতে পড়েছিল। পানিতে পড়ার পর থেকে মোবাইলটা কয়েকদিন ভালোই চলেছে। এখন হঠাৎ করে মোবাইলটাতে নেটওয়ার্ক পাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলটাতে সিম কানেকশন করা আছে। আমি সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করে দেখুন। এখানে কিন্তু সিম এমটি দেখাচ্ছে, অর্থাৎ কোনো প্রকার সিম কানেকশন পাচ্ছে না। যেহেতু সিম কানেকশন পাচ্ছে না, আমি এই মোবাইলের IMEI নাম্বারটা চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই মোবাইলের IMEI নাম্বার কিন্তু শো করছে না। একটি মোবাইলের IMEI নাম্বার হচ্ছে ওই মোবাইলের নেটওয়ার্ক ফাইল, অর্থাৎ নেটওয়ার্কের একটি ফাংশন। এখানে IMEI নাম্বার কিন্তু শো করছে না। যেহেতু IMEI শো করছে না, আমরা এই মোবাইলের বেসব্যান্ড নাম্বারটাও চেক করে দেখব। তার কারণ হচ্ছে একটি মোবাইল নেটওয়ার্ক কাজ করার জন্য IMEI এবং বেসব্যান্ড দুইটাই ঠিক থাকা দরকার। বন্ধুরা, এখানে একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন, একটি মোবাইলের IMEI যদি না থাকে সেক্ষেত্রে বেসব্যান্ড ঠিক থাকতে পারে, কিন্তু বেসব্যান্ড যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলের IMEIও ঠিক থাকবে না, এটাই কনফার্ম। আমি আপনাদেরকে বেসব্যান্ডটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে লক্ষ্য করে দেখুন, এই মোবাইলের বেসব্যান্ডটাও কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ বেসব্যান্ডও কিন্তু আননাউন দেখাচ্ছে। বন্ধুরা, এখন কথা হলো, এই মোবাইলের IMEI নাম্বার এবং বেসব্যান্ড নাম্বারটা কেন সমস্যা হয়েছে, কেন বেসব্যান্ড এবং IMEI নাম্বার শো করছে না। বন্ধুরা, মোবাইলটা যদি কোনো প্রকার ফরম্যাট করা হতো বা আপডেট করা হতো, আর এই ফরম্যাট বা আপডেট দেওয়ার পর থেকে যদি নেটওয়ার্কের সমস্যা হতো, তাহলে আমরা ধরে নিতাম যে মোবাইলটা সফটওয়্যারের কারণে এই সমস্যা হয়েছে। বন্ধুরা, যেহেতু মোবাইলটা ফরম্যাটও দেওয়া হয়নি বা আপডেটও দেওয়া হয়নি, তো কিছুদিন আগে মোবাইলটা পানিতে পড়েছে কাস্টমার বলেছে, যার কারণে আমি এটাকে হার্ডওয়্যার সমস্যা হিসাবেই ধরে নিলাম। কারণ যেহেতু মোবাইলটা কোনো প্রকার ফরম্যাটও দেওয়া হয়নি, আপডেটও দেওয়া হয়নি, আর কিছুদিন আগে পানিতে পড়েছে, সো আমার মনে হচ্ছে এই মোবাইলটা পানিতে পড়ার কারণেই এই বেসব্যান্ড সমস্যা হয়েছে। কারণ একটি মোবাইলে বেসব্যান্ডের জন্য আলাদাভাবে আইসি দেওয়া আছে। ওই বেসব্যান্ড আইসি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু মোবাইলের বেসব্যান্ডও সমস্যা দেখায়, এবং বেসব্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে IMEI থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। বন্ধুরা, আমরা মোবাইলটা সম্পূর্ণরূপে খুলে ফেলবো। খুলে মোবাইলের সার্কিটটাকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, মোবাইলের বডি থেকে মোবাইলের সার্কিটটাকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেললাম। এখন মোবাইলের সার্কিট থেকে যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলো সাবধানতার সহিত খুলে দূরে কোথাও রেখে দিব, যাতে হটগানের হিট লেগে কোনো প্রকার ক্ষতি সাধন না হয়। তারপর আমরা নেটওয়ার্কের যে সেকশনটা আছে, ওই নেটওয়ার্ক সেকশনটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। একটি মোবাইলের নেটওয়ার্ক সেকশন চেনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা কানেক্টর দেখে। এখানে যেহেতু নেটওয়ার্ক অ্যান্টেনা কানেক্টরগুলো দেখতে পাচ্ছি, অবশ্যই এর অপোজিট পাশে হবে নেটওয়ার্ক এরিয়া। আমরা এই স্টিলের প্যানেলটাকে রিমুভ করব। স্টিলের প্যানেলটা রিমুভ করে তারপর আপনাদেরকে আমি বেসব্যান্ড আইসিটাকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা এই মোবাইলের নেটওয়ার্ক সেকশনের উপর থেকে স্টিলের প্যানেলটা খুলে দিলাম। খোলার পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে প্রথমেই যে এই নেটওয়ার্ক এরিয়ার মধ্যে কোনটা 2G আইসি, কোনটা 3G আইসি এবং কোনটা RF আইসি। অর্থাৎ একটি মোবাইলের RF আইসি হচ্ছে বেসব্যান্ড আইসি। বন্ধুরা, 2G এবং 3G আইসিগুলা বেশিরভাগ ক্ষেত্রে ল্যাগ সিস্টেম হয়ে থাকে, অর্থাৎ পা সিস্টেম হয়ে থাকে, সাইড দিয়ে পাগুলা দেখা যায়।
আর যেটা আরএফআইসি, আমরা অনেকেই এটাকে সিগন্যাল আইসিও বলে থাকি, ওইটার কিন্তু সাইড দিয়ে পা দেখা যায় না, ওইটা ডিজিটাল আইসি হয়ে থাকে এবং এটা বল সিস্টেম আইসি হয়ে থাকে। আর এই সিগন্যাল আইসিটাই হচ্ছে মোবাইলের বেসব্যান্ড আইসি। বন্ধুরা, অনেক সময় এই আইসিটা যদি অটোমেটিকলি কোনো কারণে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে মোবাইলের বেসব্যান্ড আইএমইআই ঠিকই থাকে, কিন্তু দেখা যায় যে ওই মোবাইলে নো সার্ভিস সমস্যা দেখায়। এখানে যেহেতু মোবাইলটা কিছুদিন আগে পানিতে পড়েছে, আর এই আইসিগুলা কিন্তু নন পেস্টিং আইসি। যদি এই আইসিগুলো পেস্টিং হতো, আর পেস্টিং থাকলে দেখা গেল যে মোবাইলটা পানিতে পড়লেও এই মোবাইলের আইসির ভিতরে পানি যাওয়ার সম্ভাবনাটা একটু কম হতো। যেহেতু এটা পেস্টিং না, নন পেস্টিং, আর মোবাইলটাও পানিতে পড়েছে, আর এখানে যেহেতু এই সিগন্যাল আইসিটা বল সিস্টেম আইসি, তো এটার ভিতরে যদি পানি যায়, পানি গিয়ে যদি কার্বন তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের নেটওয়ার্কে সমস্যা করবে, এটাই স্বাভাবিক বিষয়। আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে মার্ক করে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এই যে আরএফআইসিটা আছে অর্থাৎ সিগন্যাল আইসিটা আছে, এই সিগন্যাল আইসিটাকে আমরা রিহট করে প্রথমে দেখব যে আমাদের মোবাইলের বেসব্যান্ড সমস্যাটা যায় কি না। যদি এখানে আমরা এটাকে রিহট করার পরেও এই সমস্যার সমাধান করতে না পারি, তখন আমরা এটাকে রিভলভ করে দেখব। রিভলভ করে যদি না হয়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেখতে হবে। প্রথমেই আমরা একটু ক্লিন করে নিব। ক্লিন করার পর আমরা ফ্লাক্স পেস্ট দিয়ে এই বেসব্যান্ড আইসিটাকে একটু রিহট করে দিব এবং চেষ্টা করব টুইজার দিয়ে হালকা করে নাড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, আমি যখন এই আইসিটাকে রিহট করছিলাম, তখন টুইজারের মাধ্যমে হালকা নাড়িয়েও দিয়েছি। এখন আমরা এই মোবাইল সার্কিটটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর ভালো করে পরিষ্কার করে আমরা মোবাইল সার্কিটটাকে মোবাইলের বডিতে কানেকশন করে দেখব যে আমাদের মোবাইলের সমস্যাটা সমাধান হয়েছে কি না। যদি সমস্যাটা সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা এই আইসিটাকে উঠিয়ে রিভলভ করে দেখব। আশা করি রিভলভ করে লাগিয়ে দিলেও আমাদের এই মোবাইলের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। বন্ধুরা, কাজের ফাঁকে আরেকটি কথা বলি, অনেক ভাই আছে যারা আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন, ভাই আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাই। ওই ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক, তারা চাইলে আমার এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, মোবাইল সার্কিটটাকে ভালোভাবে ক্লিন করে ফেললাম। এখন মোবাইল সার্কিটটাকে মোবাইলের বডিতে কানেকশন করে নিব। এখানে আরেকটা জিনিস নোট করে রাখবেন, সেটা হলো আমি যেহেতু রিহট করেছি, আমি জানি যে আমি রিহট করার কারণে আশা করি ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। যারা আপনারা নতুন আইসি লেভেলে কাজগুলো করেন বা আইসি লেভেলে কাজগুলো করার চেষ্টা করেন, এই আইসিগুলো রিহট করার কারণে অনেক সময় দেখা যায় যে এই আইসির ভিতরে যে বলগুলো আছে, একটি অপরটির সাথে শর্টিং সমস্যা হয়ে যেতে পারে, অর্থাৎ একটি আরেকটির সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মোবাইলে শর্টিং সমস্যা দেখাতে পারে।
তো আমরা যখন রিহট করব, একটি আইসি যখন রিহট করব বা রিভোল করব বা পরিবর্তন করব, তখন পরিবর্তন করার পর বা রিহট করার পর দেখে নিব যে আমাদের মোবাইলে কোনো প্রকার শর্টিং সমস্যা এসেছে কিনা। কেননা আমরা রিহট করে বা রিভল করে যদি সঠিকভাবে লাগাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলে শর্টিং সমস্যা আসতে পারে। বন্ধুরা, আমি এই আইসিটাকে রিহট করার কারণে মোবাইলে কোনো প্রকার শর্টিং সমস্যা হয়নি। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, আমাদের কাছে প্রতিনিয়ত কাস্টমার বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে। আর অনেক সমস্যা দেখা যায় যে এরকম ধরনের সমস্যা আসে যেগুলো আমরা এর আগে কখনো সমাধান করিনি। তবে প্রত্যেকটা সমস্যাই সমাধানের জন্য কাস্টমারের উপরেই নির্ভর করে বেশি। কাস্টমার থেকে যদি আমরা বিস্তারিত জেনে নিই, সেক্ষেত্রে দেখা যাবে যে যে কোনো ধরনের মোবাইলের সমস্যার সমাধান আমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে। আর কাস্টমার যদি বলতে না পারে যে ওনার মোবাইলের সমস্যাটা কিভাবে হয়েছে, সেক্ষেত্রে আপনার আমার অভিজ্ঞতাটাই কাজে লাগে। বন্ধুরা, আমরা মোবাইলটা চালু হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, আমাদের এই মোবাইলটা সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো করে লক্ষ্য করে দেখুন, আমাদের এই মোবাইলে কিন্তু নেটওয়ার্ক পেয়ে গেছে। এখন আমরা সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে সিম কার্ড এমটি দেখিয়েছিল, এখন ওই জায়গার মধ্যে সিম কার্ডের নামটা শো করছে কিনা। উপরে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু গ্রামীণ ফোন পে আছে। সিম কার্ড অপশনে দেখুন, এখানেও কিন্তু গ্রামীণ ফোন পে আছে। বন্ধুরা, আমরা প্রত্যেকটি কাজ এভাবে স্টেপ বাই স্টেপ বুঝে করার চেষ্টা করব। আমাদের কাছে কোনো কাস্টমার মোবাইল নিয়ে আসলে আমরা মোবাইলটা হাতে নিয়ে যাতে এরকমটা মনে না করি যে হয়তো বা এই মোবাইলের পাওয়ার আইসির সমস্যা, হয়তো বা সিপিইউ সমস্যা, হয়তো বা ইএমএমসির সমস্যা, এরকম হয়তো বা যাতে কখনোই না ভাবি। প্রত্যেকটি কাজ বুঝে করার চেষ্টা করব। আর প্রত্যেকটা কাজ যদি আমরা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে যে কোনো ধরনের কাজ করার সময় সহজেই ওই কাজগুলো সমাধান করতে পারবো। বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলে এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন। আর সত্যিকার অর্থে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।